আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বললেন প্রধানমন্ত্রী। দোষীদের বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। আজই প্রজ্ঞাপন জারি। মান অভিমান ভুলে সাবেক ছাত্রলীগ নেতাদের মাঠে থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহতের ডাক। এবং চালু হলো ফেসবুক, টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আর কোনো বিধিনিষেধ নেই, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। কোটা আন্দোলনকে ঘিরে যারা স্বজন হারিয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিটি করা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক তদন্ত সংস্থার কাছেও সুষ্ঠু তদন্তের জন্য সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে কি লাভ হয়েছে প্রশ্ন রেখে সরকার প্রধান আরও বলেন, স্থাপনা আর অবকাঠামোর ক্ষত মুছে গেলেও স্বজন হারানোদের ক্ষত মোছা যাবে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ স্লোগানে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে 22 ব্যক্তি ও মাছ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে সরকার প্রধান সাম্প্রতিক দেশের সহিংসতার ঘটনার কথা স্মরণ করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্থাপনা আর অবকাঠামোর ক্ষত মুছে গেলেও স্বজন হারানোর ক্ষত মোছা যাবে না। এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপরে অনেকগুলি প্রাণ হয়ে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো সেই প্রশ্ন রাখেন সরকার প্রধান। আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। যারা স্বজন হারিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক তদন্ত সংস্থার কাছেও সুষ্ঠু তদন্তের জন্য সহায়তা চাওয়া হয়েছে। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদা কেন নষ্ট করা হলো প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী সেই বিচারের ভার দিলেন দেশবাসীর কাছে। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হবে জামায়াত শিবির বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। আর এই বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি। আইনমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী আইন 2009-এর আলোকে নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে গতকাল এ নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক করেন 7 মন্ত্রণালয়ের মন্ত্রীরা। কেন্দ্রীয় নেতাসহ সাবেক ছাত্রনেতাদের দায়িত্ব ভাগ করে দেয়া হবে। এই পরিস্থিতিতে নেতাকর্মীদের দায়িত্ব পালনের বিষয়টি ভবিষ্যতে
মূল্যায়ন করা হবে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক ছাত্র নেতাদের সাথে মতবিনিময় শেষে এই কথা বলেন তিনি। এ সময় ছাত্র নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সবাইকে মান অভিমান ভুলে একসাথে লড়তে হবে। তিনি এ সময় আরও বলেন, যারা কোনো কাজ করবে না, শুধু অফিসে এসে প্রটোকল দেবেন, এমন নেতাকর্মীদের দরকার নেই। কোনো প্রটোকল দরকার নেই। কোনো ব্যক্তির আওয়ামী লীগ অফিসের জন্য তার প্রটোকল দেওয়ার কোনো দরকার নেই। তিনি সবাইকে বিষয়টি মনে করিয়ে দেন। আমরা নেত্রীর সঙ্গে আছি, তার সঙ্গে থাকবো। শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের সংগ্রামের কান্ডারি। আমাদের আরো শক্তিশালী করতে হবে। আমি আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, তারা দায়িত্বে আছেন, কিন্তু সাবেক ছাত্র তাদের অনেককেই আমরা অ্যাকোমোডেট করতে পারিনি। অবশেষে 14 দিন পর দেশে চালু হলো ফেসবুক। এখন থেকে আবারও স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে সব সামাজিক যোগাযোগ মাধ্যম। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মেটার 3টি প্ল্যাটফর্ম এবং টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে আর কোনো বিধিনিষেধ নেই। দেশে ইন্টারনেটের সর্বোচ্চ স্পিড নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাকে উস্কানি দেওয়ার জন্য, মিথ্যা গুজবটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এভাবে আসলে আপনারা দেখছেন যে ঠিক 15, 16, 17, 18 কিভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার যখন আমরা ইন্টারনেটটা আবার স্বাভাবিক গতিতে ফিরে পেলাম, তারপর আবার এটাকে শুরু করা হয়েছে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা চেয়েছি তাদের কাছ থেকে এটা যেন তারা একসাথে মিলে কাজ করে। তো এই বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথে একমত পোষণ করেছে যে তাদের যে এআই সিস্টেম কিংবা তাদের যে হিউম্যান ইন্টারভেনশন, ফ্যাক্ট চেকিং সিস্টেম, এগুলো যাতে আর কি তারা সেভাবে সহযোগিতা করে। এক বিচারপতি অসুস্থ থাকায় আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ হবে না। সকালে সংশ্লিষ্ট আদালতের কনিষ্ঠ বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন প্রধান বিচারপতির কাছে ছুটি নেন। সেখানে অসুস্থতার কারণ দেখান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান বিচারপতির দপ্তর। এর আগে গতকাল মঙ্গলবার তাকে ফের 6 মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। মার্চ ফর জাস্টিস কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মিছিল করেছে শিক্ষক শিক্ষার্থীরা। বগুড়া শহরের জলেশ্বরী তলার আদালত চত্বরের সামনে বিক্ষোভ করে ছাত্রছাত্রীরা। মিছিল নিয়ে তারা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা শহরের জলেশ্বরী তলা জেলখানা মোড় সড়কে সমাবেশ করেছে। এই সময় তারা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি, 9 দফা দাবি এবং আন্দোলনে নিহতদের ঘটনার বিচার দাবি করেন। সারা দেশে কোটা বিরোধী ছাত্র জনতার ওপর হামলা, মামলা, গণগ্রেপ্তার এবং হত্যার বিচার দাবিতে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস কর্মসূচির একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। টাঙ্গাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে। চট্টগ্রামে আদালত চত্বরে অবস্থান নেওয়া কয়েকজন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তুলতে গিয়ে বাকবিতণ্ডা শুরু হয় পুলিশের সাথে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হতে থাকেন। উই ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় তাদের। কিছুক্ষণ অবস্থানের পর আইনজীবীদের একাংশ আদালত পাড়া থেকে মিছিল, স্লোগান সহ বেরিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় অন্যান্য আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলেও তাদের মোটরসাইকেল আটকে দেন বিক্ষুব্ধরা। এদিকে আইনজীবী এবং ছাত্রদের পাশাপাশি অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা সতর্ক অবস্থানে রয়েছেন, ফলে পুরো আদালত পাড়ায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আজ থেকে স্বাভাবিক নিয়মে ফিরেছে সরকারি বেসরকারি অফিসের সময়সূচি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে ২৮ থেকে ৩০ জুলাই সরকারি ও বেসরকারি অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে ২১ ও ২২ জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে ২৩ জুলাই ছুটি বর্ধিত করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। এদিকে আজ থেকে আরও শিথিল হবে কারফিউ। আগামী শনিবার পর্যন্ত ৪ দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ঢাকা ও আশপাশের জেলায় এটি কার্যকর হবে। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের ৯ বছর পূর্তি আজ। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে দেশের অভ্যন্তরে থাকা ১১১টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে মিলিত হয়। ৬৮ বছরের দীর্ঘ বঞ্চনার জীবনের অবসান হয় এখানকার মানুষের। এবার কুড়িগ্রামের দাসিয়ারছড়াকে একটি ইউনিয়ন করার দাবি সাবেক ছিটমহলবাসীর। কুড়িগ্রামের ফুলবাড়ি প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকুন। ২০১৫ সালের ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে বিনিময় হয় দুদেশের অভ্যন্তরে থাকা সিটগুলো। বাংলাদেশ পায় ১১১টি সিটমহলের ১৭,২৫৮ একর জমি এবং ভারত পায় ৫১টি সিটমহলের ৭,১১০ একর জমি। বিনিময়ের ৯ বছরে পাকা রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি, চিকিৎসা, আইটি ট্রেনিং সেন্টার সহ উন্নয়নের নানা সুফল পেয়ে খুশি এখানকার বাসিন্দারা। এখন দাসিয়াছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে দেখতে চান স্থানীয়রা। আমাদের ভাই বোনেরা অনেক দূরে গিয়ে লেখাপড়া করত। এখন ছিটমহল বাংলাদেশ হওয়ার পর আমার বাড়ির পাশে স্কুল হয়ে সেই স্কুলে পড়ে আমি আনন্দিত। নারী শিক্ষা উন্নয়নের জন্য দাসিয়াছড়া বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে। আমরা সেই বিদ্যালয়ের ছাত্রী, আমরা সেখানে পড়াশোনা করি। অনেক উন্নয়ন হয়েছে, এখানে চিকিৎসার ব্যবস্থা হয়েছে, আমরা এখানে চাকরি বাকরি পেয়েছি। আমরা মনে করতেছি আরও অনেক উন্নয়ন অব্যাহত শেখ হাসিনার মাধ্যমে। একটি দাসিয়াছড়া থেকে স্বতন্ত্র ইউনিয়ন দেয়, তাহলে আমরা আনন্দে আত্মহারা হব। এই দিবসটি আমরা ৬৮টি মোমবাতি জেলে এই যথাযথ মর্যাদায় পালন করে থাকি। একই দাবি বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির এই নেতার। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাসিয়াছড়াবাসীর একটি প্রাণের দাবিটি হলো যে এটি একটি স্বতন্ত্র একটি ইউনিয়ন হবে। সেটি বঙ্গবন্ধু এবং ইন্দিরার নামে হতে পারে অথবা হাসিনা ইউনিয়ন পরিষদ নামে। সাবেক ছিটমহলবাসীর উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মকাণ্ড চলমান রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ১৫ সাল থেকে এখন ২৪ সাল, অর্থাৎ প্রায় ৯ বছর চলছে এবং এই ৯ বছরে যে দাসিয়াছড়ার উন্নতিগুলো আপনার চোখে দেখেছেন সেটি বর্তমান সরকার করেছেন এবং তাদের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটি সামনেও চলমান থাকবে। আমরা চাই দাসিয়াছড়াবাসী সামনে খুব ভালো এবং সুখী সমৃদ্ধ জীবন অতিবাহিত করবে। সিট বিনিময়ের আগে নানা বিড়ম্বনার স্মৃতি এখন শুধুই অতীত। মূল ভূখণ্ডের সাথে একীভূত হওয়া মানুষগুলো পেয়েছে নানা উন্নয়ন। তাদের প্রত্যাশা উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা। এই পেশার গুরুত্ব অনেক বেশি। যারা শিক্ষকতা করছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। চট্টগ্রামে এক শিক্ষা সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন এসএ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। প্রিন্সিপাল আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিমুদ্দিন চৌধুরী এনএল, জিএম সাইদুর রহমান মিন্টু, মাহবুবুর রহমান, মাওলানা ওমর ফারুক সহ আরও অনেকেই। চট্টগ্রামের লোহাগড়ায় পুটিবিলা ও কলাউজান দুই ইউনিয়ন জুড়েই এখন ঘরে ঘরে এডিস মশাবাহী
ডেঙ্গু জ্বরে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ডেঙ্গু জ্বরের ভয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় স্বজনদের কাছে চলে যাচ্ছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 500 জনেরও বেশি। সুচিকিৎসা না পেয়ে অনেকেই ভর্তি হচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন উর্মি আক্তার। চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় চলতি মাসে এমচরহাট বাজারের ব্যবসায়ীরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী বাড়িগুলোতে হানা দেয় ডেঙ্গু। গত 1 মাসে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়ে প্রায় 5 শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। স্থানীয়রা জানান, ঈদুল আজহার পরপরই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শতাধিক রোগী সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ক্রমেই তা বাড়ছে। এজন্য অপরিচ্ছন্ন পরিবেশ ও দায়িত্বরতদের দায়ী করছেন স্থানীয়রা। এখানে যদি সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এটা মহামারী আকারে রূপ নিতে পারে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল দায়িত্বশীল কর্মকর্তা মহোদয়দের নিকট আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসান বলেন, প্রচারণার মাধ্যমে স্থানীয়দের সচেতন করার কাজ করছেন তারা। যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে আমরা হাসপাতালে এবং আমাদের বেসরকারি যে ক্লিনিকগুলো রয়েছে তাদেরকে নির্দেশনা দিয়েছিলাম, সেখানে চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল। তারা অনেকটাই সুস্থ হয়ে আসছেন। মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা অনেকটাই এখন আসলে এটি প্রতিরোধ করতে পেরেছি। ডেঙ্গুর প্রকোপ রোধে সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে সচেতন করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। উর্মি আক্তার, এশিয়ান টেলিভিশন। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বললেন প্রধানমন্ত্রী। দোষীদের বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। আজই প্রজ্ঞাপন জারি। মান অভিমান ভুলে সাবেক ছাত্রলীগ নেতাদের মাঠে থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহতের ডাক। এবং চালু হলো ফেসবুক, টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আর কোনো বিধিনিষেধ নেই, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।